আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান। এয়ারপোর্টের সাথে রয়েছেন অন্য সফর সঙ্গীরাও। ইতোমধ্যে ইমিগ্রেশনও পার করেছেন বলে জানা গেছে। দর্শক, হিথ্রো বিমানবন্দর থেকে সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরওয়ার হোসেন। সরওয়ার, তারেক রহমান কখন এবং কোন ফ্লাইটে রওনা দেবেন এবং সফর সঙ্গী হিসেবে কারা থাকছেন, বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ সাদিয়া। যেমনটি বলছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জাস্ট কিছুক্ষণ আগে এই টার্মিনাল 4 হয়ে হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন। যিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট PG202 যেটি লন্ডন সময় সন্ধ্যা 6টা 15 ছেড়ে যাওয়ার কথা হয়েছে, সেই ফ্লাইটে করে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা দেখেছি তারেক রহমান এসেছেন, তার সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান, তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, এবং পাশাপাশি তার ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি এবং অন্যতম বিশ্বস্ত সহচর বিএনপি নেতা কামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ তারা যাচ্ছেন বাংলাদেশের উদ্দেশ্যে। এবং তারেক রহমানকে দেখতে এখানে শত শত নেতাকর্মী এসেছিলেন। এবং তারেক রহমান যেটি বলা যায় ঠিক 4টার কিছু সময় পর, লন্ডন সময় 4টা 15-20 দিকে তিনি হিথ্রো বিমানবন্দরে এসেছেন। এবং এই সময় তিনি স্ত্রী এবং কন্যাকে সাথে নিয়ে এসেছেন এবং তিনি ঠিক এই টার্মিনাল 4 হয়ে বিমানবন্দরে গিয়েছেন এবং সেখানে তিনি নেতাকর্মীদের পরিবেষ্টিত ছিলেন। নেতাকর্মীরা তাকে বিদায় জানাতে এসেছেন। দীর্ঘদিন পরে তিনি বাংলাদেশে যাচ্ছেন, বিশেষ করে 17 বছর এখানে যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীদের সাথে তিনি ছিলেন এবং তারা তাকে বিদায় জানাতে এসেছেন। এবং যেটি আমরা বলছিলাম, এই ফ্লাইটটি আগামীকাল 25 ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল 9টা 45 সিলেট ওসমানী বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে এবং তারপর সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতির পর সেই ফ্লাইটটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে 11টা 45 এবং সেখানে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য বিশাল প্রস্তুতি নেওয়া হয়েছে, সেটা আপনারা জানেন। এবং লন্ডনে আমরা দেখেছি তারেক রহমানের সাথে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা যাচ্ছেন এবং তারা সকলে আবেগে আপ্লুত। তারা আশা করছেন তারেক রহমান বাংলাদেশে গিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য হাল ধরবেন এবং সামনে দিকে নেতৃত্ব দিবেন। এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। ধন্যবাদ সরওয়ার। লন্ডন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সরওয়ার হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে নেমে 300 ফিটের সংবর্ধনা স্থলে জাতিকে ধন্যবাদ জানিয়ে এভারকেয়ারে যাবেন। এরপর গুলশানের বাসভবনে উঠবেন তিনি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এছাড়া পরদিন জুম্মার পর শহীদ জিয়ার মাজার জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। 27 ডিসেম্বর এনআইডির আবেদন ও ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। রুদ্র রফিক জানাচ্ছেন বিস্তারিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং এর পরবর্তী দুদিনের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। শুক্রবার ও শনিবার এই দুদিনও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। 27 তারিখে এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। তারেক রহমানের দেশে ফেরার আনুষ্ঠানিকতায় অনিচ্ছা সত্ত্বেও জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। পরে আলাদা সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সিলেট বিমানবন্দরে ভিড় না করতে সেখানকার নেতাকর্মীদের নির্দেশনা দেন। সিলেট মহানগর এবং সিলেটের আশেপাশের জেলাগুলো বা সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না, বিমানবন্দরে সেখানে যাবেন না। উনি ওই বিমানেই
ঢাকায় এসে পৌঁছাবেন। তারেক রহমানের দেশে ফেরার কর্মসূচি সুশৃঙ্খলভাবে শেষ হবে বলে প্রত্যাশা বিএনপির। রুদ্র রফিক, RTV, ঢাকা। স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভ্যর্থনা সমাবেশে অনুমানের চেয়েও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে অভ্যর্থনা সমাবেশ স্থল পরিদর্শন শেষে কথা জানান তিনি। রাজধানীর ৩০০ ফিটে অনুষ্ঠেয় এই সমাবেশের মঞ্চ প্রায় প্রস্তুত। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাওয়া অভ্যর্থনা মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। তারেক রহমানের প্রত্যাবর্তনকে সামনে রেখে মানুষের সমাগমে আনন্দমুখর হয়ে উঠেছে ৩০০ ফিটের অভ্যর্থনা স্থল। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জড়ো হয়েছেন সাধারণ মানুষ। এইখানে এসেছি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য। আমাদের অনেক লোক বাসে ট্রেনে করে এই ৩০০ ফিটে চলে এসেছেন এবং আজকেও হাজার হাজার লোক এখানে সবাই চলে আসবেন। সড়কে শোভা পাচ্ছে তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন। মঞ্চসহ সমাবেশ স্থলের চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদারে কাজ করছে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঞ্চের দুপাশে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বৈদ্যুতিক খুঁটিতে থাকছে সিসি ক্যামেরা। কাজের অগ্রগতি পরিদর্শনে এসে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে তারেক রহমানের জন্য। যত সাধারণ হয়ে থাকা যায়, নেতাকর্মীদের সাথে মিশা যায়, দেশবাসীর সাথে মিশা যায়, ওইটাই উনি চান। তারপরেও সরকার তার সিকিউরিটি অ্যাডভাইস আছে। বাংলাদেশ গভর্নমেন্টের হাইয়েস্ট যে এক্সপার্ট প্রোটোকল আছে সিকিউরিটি বিষয়ে সবই থাকবে। মঞ্চ পরিদর্শন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সমাবেশে কি পরিমাণ মানুষের সমাগম হবে সেটি ধারণা করা অসম্ভব। আয়োজন করেছি বহু প্রোগ্রামের, কিন্তু এবারের প্রোগ্রামটা একটু ভিন্নতর। মানুষের ভিতরে এখন একটা ঈদ উৎসব বিরাজ করতেছে। আমি যখন আসি তখন অনেকে বললো যে ওখানে গিয়ে মাঠ তো খালি, কেউ নাই এখন। আমি দেখলাম এখন তো অর্ধেক লোক হয়ে গেছে। দেখলাম এই রাস্তা বোধহয় আজকে রাত্রের মধ্যে ভরাট হয়ে যাবে। মঞ্চ প্রায় প্রস্তুত। আগামীকালের পর এই মঞ্চই হবে দেশের ইতিহাসে এক ঐতিহাসিক মঞ্চ। কারণ দীর্ঘ প্রায় 18 বছর নির্বাসিত জীবন কাটানোর পর এই মঞ্চেই ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন, তাদের প্রিয় তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত হবে এখানে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী সর্দার রাজীব। চলে যাচ্ছি সেখানে। দেখা একটু এই মঞ্চের সামনে কিন্তু পুরোটাই নেতাকর্মীরা ভরে গেছে। যদিও তাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে বিএনপির যারা এইখানের দায়িত্বে রয়েছে, তারপরেও কিন্তু নেতাকর্মীদের চাপ সামলানো যাচ্ছে না। যদিও সন্ধ্যার পরে রাত গড়তে গড়তে এখন প্রায় মাঝরাত, তারপরেও কিন্তু নেতাকর্মীদের এইখানে লক্ষণীয় উপস্থিতি দেখা যাচ্ছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা মূলত তাদের প্রিয় নেতাকে চোখের সামনে থেকে দেখতে চায়। যদিও বিএনপির পক্ষ থেকে এখানে নেতাকর্মীদের দেখার জন্য প্রায় 1000 LED সাইনবোর্ড লাগানো হয়েছে, এছাড়াও 1000-এর মতো এখানে কিন্তু মাইকের ব্যবস্থা করা হয়েছে। তারপরেও কিন্তু এখানে নেতাকর্মীরা ভিড় করছেন। তারা বলছেন যে তারা মূলত সামনে থেকে দেখতে চান, যেহেতু তারা প্রায় 18 বছরের মতো, অর্থাৎ দীর্ঘ সময় পর তারা কিন্তু তাদের প্রিয় নেতাকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন। তাই কিন্তু তারা এখানেই থাকতে চাচ্ছেন এবং রাতেও তারা এখানেই থাকতে চাচ্ছেন। এছাড়াও কিছু যারা বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা মূলত তাদের দূরবর্তী জায়গায় থাকা কষ্ট দেখে, অর্থাৎ আশেপাশে কোথাও তাদের থাকার ব্যবস্থা না থাকার কারণেই তারা মূলত এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা বলছেন তাদের প্রিয় নেতাকে দেখবেন এবং তার যে প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবেন এবং তারা গ্রামে গিয়ে সেই নির্দেশনা মতো চলবেন এবং বিএনপির পক্ষ থেকে দেওয়া যে 31 দফা রয়েছে সেই 31 দফার জন্য কাজ করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা সুবিধা সহ সরকারের কাছে বিএনপির চাহিদা অনুযায়ী সব ব্যবস্থাই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়ও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিজস্ব শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। তবে নিরাপত্তায় এসএসএফ এর জন্য কেউ আবেদন করেনি বলে জানান সিএসএফ প্রধান। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজর পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। এদিকে নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে 24 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। তবে বিএনপির ভাইস চেয়ারম্যানের জন্য এসএসএফ এর আবেদন করা হয়নি বলে জানিয়েছেন সিএসএফ প্রধান। এসএসএফ সরকারের একটা অংশ, স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কমিউনিকেশন দেই না, কিন্তু অনেকগুলো বলে হয়তো বিভিন্ন সোর্স থেকে আমরা পেতে পারি। আমরা সরকারের কাছ থেকে সার্বিক সহায়তা পাচ্ছি এবং এই জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। রাকিব হাসান, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হয় কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাতের পর এই মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ইসির। নাজমুল হুদার রিপোর্ট। আসন্ন নির্বাচনের আগে ধারাবাহিকভাবে কমিশনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে আসছে রাজনৈতিক দলগুলো। বুধবার দুপুরে এনসিপি এবং বিকেলে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তফসিলে মনোনয়ন সংক্রান্ত সময়সূচি পরিবর্তনে কমিশনকে পুনর্বিবেচনা করার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। নির্বাচন কমিশনের যে যথেষ্ট সক্ষমতার সেই সন্দিহান রয়েছে, যার জন্যই তো হত্যাকাণ্ডটা হয়েছে, নিরাপত্তার চাদর না থাকার কারণে। কিন্তু নির্বাচন কমিশনের উপরে আমরা এই বিষয়টা বারংবার ওনাদের উপরে বলতে চাচ্ছি, যাতে 12 তারিখে ওনারা ইলেকশন করতে, অর্থাৎ 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারির, তাহলে নির্বাচন কমিশনে আরো সক্ষমতা বাড়াতে হবে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কমিশনকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। আচরণবিধি দেখার বিষয়টি হচ্ছে ইসির দায়িত্ব, এটা কোনো দলের না। তো এই বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এই ধরনের এই ঘটনা না আরও যদি কিছু হয় থাকে, যে কোনো বিষয়ে ওনারা যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হয় কিনা তা খতিয়ে দেখার কথা জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সংবর্ধনা হবে, রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি নিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা অনুমতি দিয়েছে, আমরা জানি স্যার। তারপরে স্যার ওখানে কোনো আচরণবিধি লঙ্ঘন হবে কিনা সেইগুলো আপনারা দেখভাল করবেন কিনা সেটা রিটার্নিং অফিসার দেখবেন। আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। পোস্টাল ভোটের নিবন্ধনের সময় 25 ডিসেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে বলেও জানান ইসি সচিব। 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন। নাজমুল হুদা, RTV, ঢাকা। যে আগামী শনিবার এলডিপি ও এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রেদওয়ান আহমেদ ও ববি হাজ্জাজ। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তারা বিএনপিতে যোগ দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রেদওয়ান আহমেদ কুমিল্লা 7 এবং ববি হাজ্জাজ ঢাকা
13 থেকে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন। এছাড়া 8টি আসনে সমমনা 7টি দলের সঙ্গে সমঝোতা হয়েছে বিএনপির। সেসব আসনে কোনো প্রার্থী দেবে না দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে আসন সমঝোতার কথা তুলে ধরেন। এর মধ্যে বগুড়া 2 থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঢাকা 12 থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর পটুয়াখালী 3 এবং রাশেদ খান ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করবেন। এছাড়া পিরোজপুর 1 থেকে কাজী জাফর প্রতিষ্ঠিত জাতীয় পার্টি থেকে মোস্তফা জামাল হায়দার, ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, নড়াইল 2 থেকে এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ এবং যশোর 5 থেকে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাত পোহালেই বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্বজুড়ে মহা ধুমধামে উদযাপিত হবে এই উৎসব। দেশীয় প্রস্তুতির কমতি নেই। বড়দিনের সবচেয়ে জমকালো উদযাপন রাজধানী ঢাকায় হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে রাজধানীর চার্চের পাশাপাশি হোটেল মোটেলগুলো সেজে উঠেছে বড়দিনের সাজে। কোথাও ক্রিসমাস ট্রি, কোথাও সান্টা ক্লজ, কোথাও বা তুষারের ঘর বানিয়ে সাজানো হয়েছে। শিশুদের জন্য বড়দিনের দিনটিকে উপভোগ্য করে তুলতে প্রায় সব ধরনের আয়োজনের পরিকল্পনা করেছে 5 তারকা হোটেলগুলো। হোটেলগুলোতে শোভা পাচ্ছে গিফট বক্স, ঝলমলে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সহ বড়দিনের নানা অনুষঙ্গ। আমাদের কিন্তু খুব মজার একটা আয়োজন আছে এবং এটা 25, 26, 27 3 দিনই থাকবে, সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত। সো এই উইন্টার আমার মনে হয় যে পিপল উইল এনজয়। ড্রিম ডাইন অ্যান্ড ফ্লাই যেসব উৎসবের মাধ্যমে যাতে তারা দিনটাকে একটু সুন্দর করে সেলিব্রেট করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এই ছোটোখাটো কিছু আয়োজনের ব্যবস্থা রেখেছি। দর্শক, এই মুহূর্তে ক্যাথলিক চার্চের সামনে আছেন সহকর্মী মুমসাদ দিনুরি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মুমসাদ, বড়দিনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে আমাদের জানাবেন। আমি এখন আছি রাজধানীর তেজগাঁ ক্যাথলিক চার্চে। শুভ বড়দিন। আজকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। বড়দিন মানেই ক্রিসমাস ট্রি, বড়দিন মানেই চার্চ, বড়দিন মানেই চকলেট, বড়দিন মানেই কেক। সো বড়দিনের উদযাপনটা কিন্তু আজকে রাজধানীর তেজগাঁ ক্যাথলিক চার্চে খুবই ধর্মীয় ভাব গাম্ভীর্য পূর্ণ অবস্থায় চলছে। সো বড়দিনের এই যে আজকের এই প্রোগ্রাম, এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ লোক সমাগম। বড়দিনের প্রোগ্রামে কিন্তু আজকে সন্ধ্যা থেকেই এইখানে শুরু হয়েছিল আপনার কি বলা যায় যে ক্যান্ডেল লাইট ডিনারের মাধ্যমে কিন্তু এইখানে বড়দিনের প্রোগ্রাম শুরু হয়েছিল। এরপরে যেটা হয়েছে যে এখানে একটা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই কীর্তন অনুষ্ঠানে কিন্তু সবাই অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সেই প্রোগ্রামটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। কালকে থেকে আবারও শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। সেখানে কিন্তু সব ধরনের মানুষজনই কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন। সো আর নিরাপত্তার কথা যদি বলিস তো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণ সেনাবাহিনী এবং পুলিশের লোক কিন্তু উপস্থিত রয়েছেন নিরাপত্তা দেওয়ার জন্য। সো বলা যায় যে খুবই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীর সমস্ত চার্চগুলোকে। আমি ইতিমধ্যেই রাজধানীর অনেকগুলো চার্চে কিন্তু আমি অনেকগুলো চার্চেই কিন্তু ইতিমধ্যেই গিয়েছি। সেখানে আমি পাদ্রী এবং যারা ছিল তাদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা খুবই সেফ ফিল করছেন, খুবই নিরাপদ ফিল করছেন এবং তারা খুবই ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে কিন্তু এই দিনটিকে উদযাপন করছেন। সো সাদিয়া, এখন পর্যন্ত এটাই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
মগবাজারে দুর্বৃত্তদের ককটেল হামলায় সিয়াম নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 8:45টার দিকে মগবাজারের জাতীয় চার্চ পরিষদ ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদর দপ্তরের সামনের রাস্তায় চা পান করতে এলে মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল ছুড়লে সিয়ামের মাথায় পড়লে ঘটনাস্থলে সে নিহত হয়। পুলিশের রমনা ডিসি মাসুদ আলম জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ সময় ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালান বোম স্কোয়াড ও সিআইডির সদস্যরা। এদিকে সিয়ামের মৃত্যুর খবরে ঘটনাস্থলে পৌঁছে ছুটে আসেন পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না সিয়ামের বাবা মা। তো উপর থেকে মনে হয় ককটেল জাতীয় কিছু একটা ফালাইছে, তো পড়ার কারণে সাথে সাথে বাস্ট হয়েছে। আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে, আমরা চারিদিকে আমাদের চেকপোস্টগুলো অ্যাক্টিভ করা হয়েছে। এখন আমরা এটা পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এটা জানতে পারবো আসলে কি ঘটনা ঘটেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখায় সংবাদকর্মীদের পুরস্কৃত করেছে চায়না মিডিয়া গ্রুপ। রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা। চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজনে ছিল দুদেশের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। 5টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড। শিশুর প্রথম দিনগুলোতে মায়ের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকে আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের মাম্মাম বেবি ডায়াপার শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন মায়ের পাশে বেবির যত্নে। এই ক্যাম্পেইনের আওতায় ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ, যেখানে নবজাতকের যত্নে মায়ের ভালোবাসার সঙ্গে যুক্ত হচ্ছে মাম্মামের বিশ্বমানের সুরক্ষা। ক্যাম্পেইনের অংশ হিসেবে হাসপাতালগুলোতে নতুন মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্পেশাল গিফট কার্ড ও সচেতনতামূলক কার্ড। এছাড়া আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের পক্ষ থেকে প্রতিটি হাসপাতালে উপহার হিসেবে দেওয়া হচ্ছে 2টি করে মাম্মাম ব্র্যান্ডেড বেবি ট্রলি ও স্পেশাল গুডি ব্যাগ, যা হাসপাতাল পর্যায়ে নবজাতকের যত্ন আরও সহজ করতে সহায়তা করবে। রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা বিস্ফোরণে 2 পুলিশ সহ 3 জন নিহত হয়েছে। বুধবার মস্কোর এক থানার বাইরে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রুশ তদন্ত কমিটি জানিয়েছে, থানা ও পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো এক সন্দেহভাজন ব্যক্তির কাছে যান 2 পুলিশ সদস্য। ওই সময় সন্দেহভাজন ব্যক্তিটি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ট্রাফিক পুলিশের 2 সদস্য ও গাড়ির কাছে দাঁড়ানো এক ব্যক্তি নিহত হন। কে বা কারা এই হামলা চালিয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। তবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা রাশিয়ার ভেতরে এমন হামলা চালাতে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। এর মাত্র 2 দিন আগে সেই একই এলাকায় পানেল সারবাভভ নামে দেশটির সেনাবাহিনীর এক জেনারেল গাড়ি বোমা হামলায় নিহত হন। সচিন তেন্ডুলকরের ছাড়িয়ে লিস্টে ক্রিকেটে দ্রুততম 16,000 রানের বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটিং গ্রেট বিরাট কোহলি। ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে খেলতে নেমে এ রেকর্ড গড়েন তিনি। লিস্টে ক্রিকেটে 16,000 রান পূরণ করতে সচিন খেলেছেন 391 ইনিংস। অন্যদিকে কোহলি সেই একই মাইলফলক পূর্ণ করেন মাত্র 330 ইনিংসে। সব মিলিয়ে বিশ্বের 9ম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 16,000 রান পূর্ণ করলেন কোহলি। তালিকায় সচিন কোহলি ছাড়া রয়েছেন গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং, গ্রাহাম গুচ, ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তি ব্যাটাররা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।